দফা দাবিতে দেশজুড়ে অসহযোগ আন্দোলন। সিরাজগঞ্জের থানায় হামলা, 13 পুলিশ সদস্য সহ 14 জেলায় প্রাণ গেল 83 জনের। চলছে অনির্দিষ্টকালের কারফিউ, বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই কঠোর ব্যবস্থা। সংবাদ সম্মেলনে ডিএমপি। আজ থেকে 3 দিনের সাধারণ ছুটি। সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালত বন্ধ, খুলবে না ব্যাংক সহ কোনো আর্থিক প্রতিষ্ঠান। আন্দোলনের নামে যারা এখনো নাশকতা করছে তারা ছাত্র নয়, সন্ত্রাসী, বললেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান। এবং দেশে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে, দাবি মির্জা ফখরুলের। বিএনপি জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ক্ষমতাসীনদের। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। অসহযোগ আন্দোলনের প্রথম দিনে মিছিল, স্লোগান আর বিক্ষোভে উত্তাল রাজধানীর বিভিন্ন সড়ক। রোববার বেশ কিছু জায়গায় আন্দোলনকারী ও পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিস্তারিত সাদাত নিশাদের রিপোর্টে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ ও অবস্থান কর্মসূচিতে অচল রাজধানী। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা, এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। রোববার সকাল থেকে ঢাকার বিভিন্ন সড়ক ও মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। শাহবাগে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে দুই পক্ষ। সেখানে অ্যাম্বুলেন্স সহ ভাঙচুর করা হয় বেশ কিছু যানবাহন, কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়। এখানে আমরা শুধু ভিতরে ঢুকছি, তারা আমাদেরকে দেখে বাইকে গেছে গা। আমরা বাঁচি না, আমরা আগুন ধরাইতে যান কোন। সকাল থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সিটি কলেজ থেকে জিগাতলা সড়কে দফায় দফায় সংঘর্ষ হয়, এতে আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী। আমার ভাইয়ের রক্ত আমরা এইভাবে বিদায় করতে দিব না। আমরা আবার এসেছি, আমরা দ্বিগুণ হব, আমরা এই বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে আমরা স্বৈরাচার শাসকের পতন চাই, পতন চাই। বেলা 11টায় ধানমন্ডির 27 এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। পেশাজীবীদের সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় জাতীয় প্রেস ক্লাব এলাকা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর সহ বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রণক্ষেত্রে পরিণত হয় সারা দেশ। আন্দোলনকারী, পুলিশ ও আওয়ামী লীগ, যুবলীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিভিন্ন জেলায় মারা গেছেন অন্তত 74 জন, আহত হয়েছেন কয়েকশো মানুষ। বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আপনপুর ডেস্ক রিপোর্ট। অসহযোগ কর্মসূচিতে সারা দেশে রাজপথে নামে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। এতে বিভিন্ন স্থানে সংঘর্ষ, হত্যা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জের সংঘর্ষে 7 জনের মৃত্যু হয়। রায়গঞ্জের ধানগড়া এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায় আন্দোলনকারীরা। নরসিংদীর মাধবদীতে আন্দোলনকারীদের হামলায় ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের 6 নেতা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হন 4 আন্দোলনকারী। বেলা 12টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী বাস স্ট্যান্ড এলাকায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা মাধবদী বড় মসজিদের ভিতর অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালালে ইউপি চেয়ারম্যান সহ 6 জনের মৃত্যু হয়। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয়। এতে নিহত হন 7 জন, আহত হয়েছেন শতাধিক। বগুড়ায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে 4 জন নিহত হয়। জয়পুরহাটেও ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় মৃত্যু হয় মেহেদী হাসান নামে এক আন্দোলনকারীর। তাদের হামলায় জয়পুরহাট 1 আসনের সংসদ সদস্য শামসুল আলম দুদু সহ অন্তত 50 জন আহত হয়। দিনাজপুরে হুইপ ইকবালুর রহিমের বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। সন্ধ্যায় কুষ্টিয়ায় আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাসায় হামলার ঘটনা ঘটে। আজও রণক্ষেত্রে পরিণত হয় কুমিল্লা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ জেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও ইউএনওর গাড়ি সহ বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে আন্দোলনকারীরা। এছাড়া ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করে আন্দোলনকারীরা। পরে আওয়ামী লীগের সাথে সংঘর্ষের সময় রুবেল নামের এক পথচারীর মৃত্যু হয়। এছাড়া লক্ষ্মীপুরে 7 জন, রংপুরে 4 জন, মুন্সিগঞ্জে 3, ভোলায় 1, বরিশালে 1, কিশোরগঞ্জে 3 ও পাবনায় 3 জনের মৃত্যু হয়। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে ১৩ পুলিশ সদস্যকে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার সন্ধ্যায় পুলিশ সদর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। হামলার পর সন্ত্রাসীরা আগুন লাগিয়ে দেয় থানায়। এদিকে পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক বিজয় বসাক জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে ৮টি মরদেহ স্তূপ করা অবস্থায় পান। বেশ কয়েকটি মরদেহ পান পুকুরে। এখনো নিখোঁজ বেশ কয়েকজন পুলিশ সদস্য। সারা দেশে সহিংসতা বাড়ায় রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য চলছে কারফিউ। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়ে কারফিউ জারি করা হয়। এতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন জারি করা হয়েছে। সন্ধ্যার পর থেকে নিরাপত্তার স্বার্থে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীকে টহলরত অবস্থায় দেখা যায়। জনগণকে বিভিন্ন সতর্কতামূলক নির্দেশনা দিতে দেখা যায় তাদেরকে। এছাড়া সোম, মঙ্গল ও বুধবার ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে সরকারি, বেসরকারি অফিস আদালতের পাশাপাশি বন্ধ থাকবে ব্যাংক সহ সব আর্থিক প্রতিষ্ঠানও। এদিকে সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালতে কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানানো হয়। এখনো যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এসব সন্ত্রাসীকে কঠোর হাতে দমন করতে হবে। তাদের রুখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সরকারের পদত্যাগের এক দফা দাবির প্রতিবাদে রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন। রোববার সকাল থেকে বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। নেতারা অভিযোগ করেন, দেশে চলমান সহিংসতায় জামায়াত বিএনপি কূটকৌশল কাজ করছে। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। কোটা আন্দোলনকারীদের এক দফা দাবির প্রতিবাদে সকাল থেকে ঢাকার রাজপথে সরব ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল ও মোড়ে মোড়ে অবস্থান নেয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। রাসেল স্কোয়ারে মিছিল করে স্বেচ্ছাসেবক লীগ। নেতাকর্মীরা এক দফার বিরুদ্ধে স্লোগান দেয়। সরকার পতনের ডাককে জামাত বিএনপির গভীর ষড়যন্ত্র উল্লেখ করে রাজপথে জবাব দেওয়ার প্রত্যয় জানান নেতাকর্মীরা। কোটা আন্দোলনকে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত করার পেছনে জামায়াত বিএনপির হাত রয়েছে বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করা হয়েছে এবং জামাত বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি অশুভ রাজনৈতিক লক্ষ্য নিয়ে এই আন্দোলনকে এক দফার আন্দোলন দিয়েছে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, কোটা আন্দোলনকে পুঁজি করে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী সহিংসতা করছে। তাদের চোখের ভাষা আমরা বুঝতে চেষ্টা করি। তাদের কারে ভর করে যারা দেশের অনিষ্ট করবে, নিশ্চয়ই বাংলাদেশের মানুষ, প্রতিবাদী মানুষ, পেশাজীবী মানুষরা তাদের বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো। বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। বক্তারা বলেন, কোটা সংস্কার হয়ে গেছে, এখন আন্দোলনের কোনো প্রয়োজন নেই। ছাত্রদের বিপক্ষে তো আমরা নই। আমরা চাচ্ছি আমাদের ছাত্ররা আমাদের সন্তান সমতুল্য। আমরা চাচ্ছি যে ওরা ঘরে ফিরে যাক। ওদের অভিভাবকদেরকে আমরা অনুরোধ করব, ওদের শিক্ষকদেরকে আমরা অনুরোধ করব, ওনারা যেন ছাত্রদের সাথে বসেন এবং বসে ওনাদেরকে বোঝান এবং টোটাল বিষয়টা যেন ওনাদের কাছে ক্লিয়ার করে। কারণ ওনাদের দাবি দেওয়া কোটা আন্দোলনের যে দাবিটা ছিল তা তো অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। এছাড়া ধানমন্ডি, খামারবাড়ি, মিরপুর সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের উপর ভর করে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি জামায়াত, এমন অভিযোগ করেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সরকার ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছে জানিয়ে প্রতিহতের ঘোষণাও দেন তিনি। এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, সরকার সংঘাত চায় না, আলোচনার দরজা এখনো খোলা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। এতে কথা বলেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তার অভিযোগ, শিক্ষার্থীদের উপর ভর করে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি জামাত। সরকার ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছে, শেষ রক্তবিন্দু দিয়ে প্রতিহত ঘোষণা দেন জাহাঙ্গীর কবির নানক।
আমরা শেষ কথাটুকু বলতে চাই, এই বিএনপি জামাত শিবির জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্যে আমরা এই দেশ মাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিকে বিকালে সংসদ ভবনের টানেলে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বলেন, সরকার সংঘাত চায় না, আলোচনার দরজা এখনো খোলা, তবে সন্ত্রাস করলে আরো কঠোর হবে সরকার। এখন এটা হলো বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। আলাপ আলোচনা মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে। উত্তেজনা ও সহিংসতা ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী। এই দাবি তো সবসময়। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। রোববার দুপুরের দিকে সাধারণ শিক্ষকদের ব্যানারে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় তারা বলেন, বর্তমান সরকারের পেটুয়া বাহিনী যেভাবে হামলা চালিয়েছে তা কোনো সভ্য সমাজে হতে পারে না। অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন তারা। একই দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন নিপীড়ন বিরোধী শিক্ষকরা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। এই দেয়াল লেখন, এই 2024 যে গণ অভ্যুত্থান, এই লেখা পড়তে হবে। আমরা আগামীতে আবারও যাব। আমাদের জিয়া এখানে বলেছে আমরা দ্বিগুণ হব, তিগুণ হব, 4 গুণ হব। এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে, তাকে যেতে হবে। 9 দফা রাইট, কিন্তু এই সরকারের কাছে না। যে খুন করেছে, খুনির বিচার করার কোনো বৈধতা নাই। রাজপথে আমরা আলোচনা করব। আর আপনার সেই সুরক্ষিত ভবনে, যে সুরক্ষিত ভবনের সামনে আপনার প্রতিদিন আপনার রেসিডেন্সিয়াল মডেলে যেত ফায়াজ, সে ফায়াজ মারা গেছে। আপনার প্রতিবেশী প্রতিষ্ঠানে এসেছিল। আমরা ফায়াজের রক্ত মারিয়ে আপনার সাথে ওই গণভবনে আর যাব না। দেশে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আবার দলের নেতাকর্মী ও দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানান তিনি। এ সময় জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান ফখরুল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনকারী এবং বিরোধী নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে সরকার দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমরা যে আওয়ামী লীগকে অতীতে চিনতাম, সেই আওয়ামী লীগ এটা নয়, এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। তার অভিযোগ, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। দাবি করেন, তাদের মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে জেগে উঠেছে বিশ্ব বিবেকও। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই জাতিকে ধ্বংস করে ফেলছে। সুতরাং একে রুখে দাঁড়ানোর এখনই সময়, এবং এখনই তাকে রুখে দাঁড়াতে হবে এবং তাদেরকে পদত্যাগে বাধ্য করতে হবে, চলে যেতে বাধ্য করতে হবে। আমাদের শুধু সেনাবাহিনীর প্রতি নয়, দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। জনগণের রক্তে, ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয়। সরকারকে বিদায়ে নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। ফ্যাসিস্ট সরকারের হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ আড়াল করতেই তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের জন্য সরকার বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা জনসাধারণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বিএনপি জাতির এই চরমক্রান্তি লগ্নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের প্রিয় আপামর জনসাধারণ এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতা কর্মী সমর্থক শুভরাধ্যদের প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আর রক্তপাত না ঘটিয়ে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান মির্জা ফখরুল। বলেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সবার সঙ্গে আলোচনা করে দলীয় অবস্থান জানাবে বিএনপি। আমরা সকলের সঙ্গে পরামর্শ করে, বিশেষ করে ছাত্র আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা এই বিষয়টাকে
পরে আপনাদের সামনে জানাবো, কারণ এখনই সেই সময়টা উপস্থিত হয়েছে বলে আমরা মনে করি না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি চুয়াডাঙ্গা মাখালডাঙ্গার সড়ক নির্মাণ কাজ। ঠিকাদারদের বিরুদ্ধে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। নিম্নমানের বিটুমিন ও ইটের খোয়া সহ ব্যবহার করায় ক্ষুব্ধ স্থানীয়রা। তারা বলছেন নিম্নমানের কাজ নিয়ে প্রশ্ন তুললে দেখাচ্ছেন ভয়ভীতি। খায়রুজ্জামান সেতুর তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। 3000 মিটার এই সড়কটির নির্মাণ কাজের দায়িত্ব পায় ফিজা এন্টারপ্রাইজ। 30 জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও সম্পন্ন হয়নি চুয়াডাঙ্গা মাখালডাঙ্গা সড়ক। স্থানীয়দের অভিযোগ নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে নিম্নমানের বিটুমিন ও ইটের খোয়া। খোয়া সব দেখা যাচ্ছে, বুঝেছেন, মানে পিস তো নেই, সব খোয়া দেখা যাচ্ছে, মানে আগে ছাড়া সব নর্মাল। রাস্তা আগের চেয়ে চিকন হয়েছে, তারপরে আপনার জায়গায় জায়গায় নিচু হয়েছে, আপনার পাথর দিইনি, যা পানি বাড়ছে। রাস্তার কাজ করে বিভিন্ন সাইডে 3 নম্বর ইট বা পুরাতন ইট দিয়ে কাজ করতেছিল। বিভিন্ন অনিয়মের কারণে স্থানীয়দের তোপের মুখে এক পর্যায়ে কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। এরপরও নিম্নমানের সামগ্রী ব্যবহার করেই চলছে কাজ। স্থানীয়দের ভয়ভীতি দেখানোর অভিযোগ। তারা চাঁদাবাজ হিসেবেও অনেককে হুমকি দিয়েছে যে তোমাদের চাঁদাবাজি মামলা দেবো, হ্যাঁ তেন। সেক্ষেত্রে সাধারণ মানুষজন আর রিস্ক নেয় না, যে কোনো জায়গায় খারাপ কিছু হলে ওরা চুপ করে থাকে। এদিকে দিনের পর দিন নির্মাণ সামগ্রী ফেলে রাখায় শিশু কিশোরদের ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বেলগাছি খেলার মাঠ। এমন একটা অবস্থা করে রাখছে যে খেলার মতন অবস্থা নাই। ওনাকে আজ 1 সপ্তাহ ধরে জানানো হচ্ছে যে আমাদের ফিল্ডটা ঠিক করে দেওয়ার জন্য বা মাঠটা ঠিক করে দেওয়ার জন্য, এতে ওনাদের কোনো তদারুপই না। এত সব অভিযোগ অস্বীকার করছেন উপজেলা প্রকৌশলী। তার দাবি নিয়ম মেনেই কাজ করছে ঠিকাদার। 3 কিলো 800 মিটার লেন এই রাস্তার কাজ আমরা করতেছি প্রায় 15 দিন ধরে। কাজের মান ভালো হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করতেছি কাজের যেন স্পেসিফিকেশন মতো হয় এবং সেভাবেই কাজ হচ্ছে, কাজে কোনো ত্রুটি নেই। এই সড়ক নির্মাণে ব্যয় হচ্ছে 1.5 কোটিরও বেশি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। চলমান অস্থিরতায় ব্যাংক খোলা থাকলেও গ্রাহক উপস্থিতি অনেকটাই কম। টাকা জমার চেয়ে উত্তোলনই বেশি হচ্ছে। অনেকটা স্থবির আমদানি রপ্তানি বন্দরে পণ্য খালাস করতে না পারায় ঢাকায় আসছে না কাঁচামালও। শেয়ার বাজারেও পড়েছে চলমান পরিস্থিতির প্রভাব। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার রেজা। দেশের চলমান পরিস্থিতিতে অনেকটাই ফাঁকা মতিঝিল ব্যাংক পাড়া। সড়কে নেই ব্যাংকে সেবা নিতে আসা মানুষের ভিড়। সকাল থেকেই সব শাখা খোলা থাকলেও লেনদেনে আসে অল্প সংখ্যক মানুষ। গ্রাহকরা জানান জরুরি প্রয়োজনেই ব্যাংকে আসতে হচ্ছে। টাকা মাছ তুলতে হবে আজকে, সেই জন্য আমি ঘর ভাড়া দিতে হবে, দিতে অন্য বাজার করতে হবে, যে এই জন্য বাধ্য হয়ে আমাকে আসতে হয়েছে ব্যাংকে। টাকা তো মৌলিক বিষয়, এটা আমাদের টাকা না হলে কোনো রকম লেনদেন সম্ভব না, বা সেজন্য এই বিষয়টা খুবই জরুরি, ব্যাংকে আসা লাগবে। সোনালী ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক বলছেন গ্রাহকরা টাকা জমার চেয়ে উত্তোলন করছে বেশি। চলমান পরিস্থিতিতে ব্যাংকের নিরাপত্তা বাড়ানোর কথাও জানান তিনি। সপ্তাহের শুরুর দিনে মানে প্রথম কর্মদিবসে আমরা সাধারণত যে ধরনের গ্রাহক উপস্থিতি লক্ষ্য করি, আজকের থেকে মনে হচ্ছে সেই তার থেকে একটু উপস্থিতি একটু কম। আর যারা এসছেন তাদের মধ্যে বেশিরভাগই টাকা উত্তোলনের একটা প্রবণতা আমরা দেখেছি। সার্বিক পরিস্থিতির কারণে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শেয়ার বাজারেও পড়েছে অস্থিরতার প্রভাব। বাজার সংশ্লিষ্টরা জানান এমন পরিস্থিতি কাম্য নয়। তো অনেক প্রত্যাশা নিয়েছিলাম যে রোববার থেকে আরো ভালো দেখব। দুর্ভাগ্যবশত আমরা আজকে উল্টোটা দেখছি। সকালবেলায় আমরা দেখছি যে মার্কেটে একটা নেতিবাচক প্রভাব, এবং সেটা এখন পর্যন্ত বলবৎ আছে। সেটার কারণ হলো যে মানুষের মধ্যে একটু হতাশা তৈরি হয়েছে সার্বিক পরিস্থিতি নিয়ে, যার কারণে এখন বাজারে অংশগ্রহণ অনেক কমে গেছে আজকে, এবং এটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক। দেখেন আজকে রাস্তাঘাটে লোকজন নেই, মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা বা হতাশা তৈরি হচ্ছে, কি হইতে যাচ্ছে, কি হচ্ছে। তো এটা যত দ্রুত একটা সেটেলমেন্টে আসবে ততই আমাদের জন্য ভালো। আমাদের কারণ এই বিষয়গুলো লঙ্ঘন হইলে আমাদের অর্থনৈতিক কার্যক্রমের উপরে কিন্তু এটার একটা নেতিবাচক প্রভাব পড়ে। অর্থনীতির চাকা সচল রাখতে পরিস্থিতির স্থায়ী সমাধান চান সংশ্লিষ্টরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। নিম্ন আয়ের সাধারণ মানুষের উপার্জনে ভাটা পড়েছে। পথে নেই যাত্রী, ভাড়া পাচ্ছেন না রিক্সা চালক ও রাইড শেয়ারের মোটর বাইকাররা। আর ক্রেতার অভাবে অলস সময় পার করছেন দোকানিরা। এদিকে সড়কে বের হলেও চলাচলে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। বিস্তারিত ইফতেখার রেজার আরও একটি রিপোর্টে।
দেশের চলমান পরিস্থিতিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। ঢাকার বিপণী বিতানগুলোতে নেই তেমন ভিড়, নেই ফুটপাতের দোকানেও বেচাকেনা। ক্রেতা না থাকায় কেনা দামেও ফল বিক্রি করতে পারছেন না দোকানিরা। ফল নষ্ট হচ্ছে দোকানেই। দুপুরবেলা ফাঁকা খাবারের দোকান, কর্মীদের পারিশ্রমিক পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় দোকান মালিকরা। কোনো বেচা নেই, যে দামে কিনে আনি এই দামে বেচতে পারি না। আমরা যা আনি সব নষ্ট হইতেছে, আর ভয়ে মানুষ আসে না। আমরা কোনোরকম নিরাপদ রয়েছি, ব্যবসা একবার স্থবির, স্টাফদের এদিকে কোনো রকম খাবার ব্যবস্থা করতে পারি না। সারাদিন সকাল থেকে ফিরে বসি, এখনো কোনো বিক্রি নাই। প্রয়োজনের তাগিদে বাসা থেকে বের হলেও ভয়ে ভয়ে চলছেন পথচারীরা। আসার সময় ট্যাক্সি পাইনি, অনেক কষ্টে একটা ট্যাক্সি পেয়েছিলাম, এখন যাওয়ার সময় কিছু পাচ্ছি না। সারা বাংলাদেশের মানুষ এখন একটাই দাবি যে এই অবস্থা থেকে আমরা উত্তরণ চাই। জনসমাগম না থাকায় ফুটপাতে বসা দোকানীদের বেচাকেনাও কমেছে, ভুগছেন নিরাপত্তাহীনতায়। খুবই খারাপ অবস্থার ভিতরে আছি আমরা, ব্যবসা ছাড়তেও পারতাছি না, করতেও পারতাছি না, এমন একটা পরিবেশ। এরকম বন্ধ না থাকলে আর কি মোটামুটি বেচাকিনি হয়, কিন্তু এরকম সমস্যার কারণে বেচাকিনি এখন হচ্ছে না। বাসা থেকেও বের হতে ভয় লাগে। রাজধানী সড়কে রিকশার সংখ্যাও কম, নেই তেমন যাত্রী। জমার টাকা জোগাড় হলেও খাবারের সুরাহা করতে পারেননি অনেক রিকশা চালক। যাত্রী সংকটে রাইড শেয়ারিং বাইকাররাও পড়েছেন বিপাকে। এই তো খ্যাপ নাই, পুরো ঢাকা শহর খালি ফাঁকা ঘুরি, ভাড়া মারতারি না। এ পর্যন্ত জমার টাকাটা উঠছে, খাবার টাকা হয়নি এখনো। যাত্রী তো পাচ্ছি না, বাট মনে করেন যে লোকজন ভয়ে আতঙ্কে আছে যে কি হয় না কি হয়, রাস্তাঘাটে চলতে হবে, সমস্যা হচ্ছে। জীবন জীবিকার স্বার্থে এমন অস্থিরতার অবসান চান নিম্ন আয়ের মানুষ। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মুহুর্মুহু বোমা হামলায় গাজার হাসান সালামা ও আল নাসর স্কুলে নিহত আরও অন্তত ৩০ ফিলিস্তিনি। আশ্রয় শিবির দুটিতে হতাহতের মধ্যে বেশিরভাগই শিশু। এ পরিস্থিতিতে খান ইউনিসের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চল নতুন করে খালি করার পরামর্শ দিয়েছে আইডিএফ। এদিকে গাজায় যুদ্ধবন্ধে অচল চুক্তির জন্য হামাসকে দায়ী করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরও জানাচ্ছেন আফরিন মৌ। ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হচ্ছে একের পর এক লাশ। গুরুতর আহত শিশুদের বাঁচাতে চলছে প্রাণপণ চেষ্টা। ছোট ছোট শিশুদের যেখানে খেলায় মগ্ন থাকার কথা, সেখানে তারা এখন লড়ছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা। এই দৃশ্য এখন গাজার প্রায় সব অঞ্চলের। রোববারও গাজার শহরের হাসান সালামা ও আল নাসর স্কুলে ভয়াবহ বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যেখানে প্রাণে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন নিরীহ ফিলিস্তিনিরা, কিন্তু শেষ রক্ষা হয়নি। রোববারের এই আগ্রাসনে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, যার মধ্যে ৮০% শিশু। সেখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে হামলার পর ধ্বংসস্তূপের নিচে সন্তানের লাশ খুঁজছেন মা। উপত্যকার চলমান এ মানবিক পরিস্থিতির মধ্যেই খান ইউনিসের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলের মানুষকে নতুন করে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল। এই অঞ্চলে আবারও স্থল অভিযান চালাবেন তারা। এতে আরও ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হবে বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে সামরিক চাপ বাড়ানো গাজার একমাত্র সমাধান বলে হুঁশিয়ারি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া ইসরায়েলে আঘাত করলে এর চড়া মূল্য দিতে হবে বলেও সতর্ক করেন তিনি। এ সময় গাজায় যুদ্ধ বন্ধে অচল চুক্তির জন্য হামাসকে দায়ী করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সরল সত্য হলো যে এই মুহূর্ত পর্যন্ত হামাস যুদ্ধবন্ধের মৌলিক শর্তাবলীতে সম্মত হয়নি, যা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। হামাস নির্মূলের আগে আমরা পিছপা হব না। এদিকে মিশরের 2 দিনের সফরে রোববার আরিশ এবং রাফার সীমান্ত ক্রসিং পরিদর্শন করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় গাজায় সাহায্য প্রেরণে মিশরের ভূমিকার প্রশংসা করেন তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। এবার প্যারিস অলিম্পিকের খবর। প্যারিস অলিম্পিকে 19 স্বর্ণ সহ 71টি পদক নিয়ে চীনকে টপকে মেডেল টেবিলের শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। এদিকে 100 মিটার স্পিন জিতে দ্রুততম মানবের খেতাব জিতেছেন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস।
টানা ৫ দিন শীর্ষে থাকার পর চীনকে হটিয়ে প্যারিস অলিম্পিকের পদক তালিকার শীর্ষস্থান দখল করেছে যুক্তরাষ্ট্র। ১৯ স্বর্ণ সহ মোট ৭১টি স্বর্ণ পদক জিতেছে যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা। এদিকে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টটিতে দ্রুততম মানবের খেতাব জিতেছেন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস। ৯.৭৯ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন তিনি। আর অলিম্পিকে ছেলেদের টেনিস সেরে এককে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। স্পেনের কার্লোস আলকারাজকে ৭-৬ ও ৭-৬ গেমে হারিয়েছেন তিনি। এ পর্যায়ে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এক দফা দাবিতে দেশজুড়ে অসহযোগ আন্দোলন, সিরাজগঞ্জের থানায় হামলা, ১৩ পুলিশ সদস্য সহ ১৫ জেলায় প্রাণ গেল ৮৯ জনের। চলছে অনির্দিষ্টকালের কারফিউ, বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই কঠোর ব্যবস্থা, সংবাদ সম্মেলনে ডিএমপি। আজ থেকে ৩ দিনের সাধারণ ছুটি, সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালত বন্ধ, খুলবে না ব্যাংক সহ কোনো আর্থিক প্রতিষ্ঠান। আন্দোলনের নামে এখনো যারা নাশকতা করছে তারা ছাত্র নয়, সন্ত্রাসী, বললেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান। এবং দেশে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে, দাবি মির্জা ফখরুলের। বিএনপি জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ক্ষমতাসীনদের। এই ছিল এখনকার সংবাদ। সকাল পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।